নমস্কার, এগ্রি টেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওটি হচ্ছে আমাদের রোগ বিষয়ের পার্ট 2। আমরা মুরগির রোগ বিষয়ের পার্ট 1 বানিয়েছি। আপনারা যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্স আই কার্ডে চলে যান, ভিডিওটি গিয়ে প্রথমে ওয়াচ করুন। তো এটা হচ্ছে আমাদের মুরগি পালন প্রশিক্ষণের আমাদের রোগ বিষয়ের পার্ট 2। তো এই ভিডিওতে আমরা রোগের কারণ, রোগ বিস্তারের প্রক্রিয়া এবং তার সঙ্গে আমরা খামারের জৈব নিরাপত্তা, এই তিনটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা কমার্শিয়ালভাবে মুরগি পালন করতে চাইছেন এবং বাড়িতে 5টা 6টা মুরগি পালন করবেন, বাড়িতে নিজে খাবেন, টুকটাক বিক্রি করবেন, ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। এবং যারা বড় কমার্শিয়াল 200-300 মুরগি নিয়ে শুরু করবেন, তো আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিন এবং প্রশিক্ষণে যে সমস্ত জিনিসগুলি শেখাবে সেই সমস্ত জিনিসগুলি ফলো করুন। তো আপনারা যারা শুরু করবেন, ভাবছেন কমার্শিয়ালভাবে বা বাড়িতে 10টা 15টা পুষবেন, তো এই ভিডিও বা এই প্লেলিস্ট থেকে আপনারা একটা বেসিক ধারণা আপনারা একটা পাবেন। এখান থেকে সমস্ত নলেজ আপনারা পাবেন না, একটা ধারণা পাবেন যে কীভাবে কী করতে হয়। এবং যে ধারণাটা আমরা দিচ্ছি এই ধারণা অনুযায়ী আপনারা বাড়িতে 5টা 10টা মুরগি পালন করতে পারবেন। কিন্তু বড় যদি ফার্মিং করেন, 100-200 মুরগির ফার্মিং করেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। আমি সব ক্ষেত্রেই বলে থাকি, আপনি 5টা পুষুন বা 10টা পুষুন, আপনার প্রশিক্ষণ নিয়েই নামা উচিত। কারণ এটা কোনো এসি ফ্রিজ নয় যে আপনি ফেলে রেখে দিলেন, এটা আপনার লাইভ স্টক, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো সাধারণ কিছু কারণ রয়েছে আমাদের রোগের। তো মুরগির রোগ হতে পারে, মুরগির রোগের কিছু সাধারণ কারণ রয়েছে। সুষম খাদ্যের অভাব, যে সমস্ত সুষম খাদ্য রয়েছে, মুরগির যদি সুষম খাদ্যের অভাব থাকে, এই সমস্ত রোগ বাসা বাঁধতে পারে। সীমাবদ্ধ স্থানে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত হাঁস মুরগি অবস্থান করা। ধরুন আপনি একটি ফার্মিং করেছেন, যেখানে আপনি মুরগির ঘর বানিয়েছেন, সেখানে আপনার 100 মুরগির আপনি ঘর বানিয়েছেন, কিন্তু সেখানে আপনি 150-200 মুরগি রাখছেন, এটা কিন্তু করা যাবে না। বা আপনি একটা ছোটো খামার করেছেন, সেখানে আপনি মুরগি চড়ান, সেখানে আপনার 50টা মুরগি চড়ানোর ক্যাপাসিটি রয়েছে, সেখানে আপনি 100 মুরগি চড়াচ্ছেন। এই যে আপনি সংখ্যার চেয়ে বেশি হাঁস মুরগি চড়াচ্ছেন, এখানে কিন্তু এ থেকে কিন্তু মুরগির রোগ সৃষ্টি হতে পারে। অস্বাস্থ্যকর বাসস্থান ও পরিবেশ, আপনারা এমন এমন জায়গায় মুরগি চড়ান বা এমন এমন জায়গায় ফার্ম করে থাকেন, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে। যেমন ধরুন আপনি কোনো কলকারখানার সামনে, কোনো হসপিটালের কাছে বা এমন কোনো জায়গায় করেছেন, সেখানে সার বিষের বেশি দুর্গন্ধ পাওয়া যায়। বা এমন কোনো জায়গায় করেছেন যেখানে চারিদিকে বাড়ি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে সাউন্ড হয়। তো এই সমস্ত জায়গায় কিন্তু করলে হবে না। বা এমন কিছু জায়গায় করেছেন যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, কলকারখানার বলুন, ডাক্তারখানার বলুন, বা বাড়ির গৃহস্থের ময়লা আবর্জনা ফেলা হয়, তো এই সমস্ত জায়গায় করলে হবে না। এবং আপনাকে আপনার যে মুরগির যে গু রয়েছে, সেটা আপনার ফার্ম থেকে কিছুটা দূরে ফেলতে হবে, যাতে না সেই গু থেকে জীবাণু ব্যাকটেরিয়া মুরগির শরীরে না প্রবেশ করতে পারে। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। রোগ সৃষ্টিকারী জীবাণু, পরজীবী, ছত্রাক ইত্যাদির আবির্ভাব, আপনারা এমন এমন জায়গায় ফার্ম বানান যেখানে রোগ সৃষ্টি, জীবাণু, পরজীবী, ছত্রাক ইত্যাদির আবির্ভাব ঘটে থাকে। তো যে বাসস্থানের ক্ষেত্রে যে কথাগুলি আপনাদেরকে বললাম, সেখানে কলকারখানা, ডাক্তারখানা, গৃহস্থদের ময়লা, সেখানে দেখবেন পাশে আপনার বড় গার্ডেন রয়েছে, সেখানে প্রতিদিন আপনার বিভিন্ন রকম সার বিষ প্রয়োগ করছে। সার বিষের যে হাওয়াটা এসে আপনার হাঁস মুরগির গায়ে লাগছে, শ্বাস টানছে, বা যে কলকারখানা, ডাক্তারখানা যে ধোঁয়া, কলকারখানার যে ধোঁয়া, সেটা আপনার মুরগি নিচ্ছে, যে শ্বাসকষ্টের নালীতে কিন্তু বিভিন্ন রকম রোগ বাসা বাঁধতে পারে। এই সমস্ত কিছু, বা আপনার যে খাবার দাবার আপনি দিচ্ছেন, আপনি যে জল দিচ্ছেন, আপনি যে কাঠের গুঁড়ো বা এই সমস্ত কিছু দিচ্ছেন, এই সমস্ত কিছু, যে আপনি যদি মাটিতে মুরগি পালন করেন, সেই মাটিটাকে আগে জীবাণুমুক্ত করুন, বিভিন্ন রকম ওষুধ দিয়ে জীবাণুমুক্ত করুন, যাতে সেই ওষুধটা দিলে জীবাণুও মুক্ত হয়ে যায় এবং আপনার হাঁস মুরগির কোনো অসুবিধা না হয়। এই সমস্ত জিনিস করুন। কাঠের গুঁড়ো দিন, তার উপরে মুরগিকে রাখুন এবং 2-1 দিন ছাড়া ছাড়া কাঠের গুঁড়ো এই সমস্ত পরিষ্কার করুন, যাতে না দুর্গন্ধ সৃষ্টি হয়। দুর্গন্ধের ফলে আপনার মুরগির ব্যাকটেরিয়া, জীবাণু অ্যাটাক করতে পারে। এবং মুরগি পায়খানা করতে, সেটা প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করুন। এবং অবশ্যই আপনারা যে সমস্ত জায়গায় খাবার দিচ্ছেন, সেই খাবারের জায়গাগুলি 1-2 দিন ছাড়া পরিষ্কার করুন। একদিনের বেশি খাবার রাখবেন না। জল আপনি পরিষ্কার পুকুরের জল দেবেন না। মানুষ যে জল খায়, টিউবওয়েলের জল বা আপনার টাইম কলের জল, এই সমস্ত জল খাওয়ান। তো এই সমস্ত কাজগুলি করুন। রোগ জীবাণুর বিষয়ে খামারির অসতর্কতা, অজ্ঞতা ও অনভিজ্ঞতা এবং দূষিত ও ভেজাল খাদ্য, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি ফার্মিং করছেন, আমাদের এই বেসিক যে কোর্সটা আমরা করাচ্ছি, এটা টোটালটা দেখুন, একটা বেসিক নলেজ হয়ে যাবে। তারপরে আপনি কোনো একজন প্রশিক্ষকের কাছে যান, সেখানে ভালো করে মুরগি পালনের প্রশিক্ষণ নিন। সেখানে সমস্তটা আপনি শিখুন, তাদের রোগের লক্ষণ, কী কী রোগ হয়ে থাকে, কখন কী খেতে দিতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, সমস্তটা A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি প্রশিক্ষকের কাছে সমস্তটা শিখুন। খাতা পেনে গিয়ে লিখুন, আপনার খরচা হয় হোক প্রশিক্ষণ নিলে। তারপরে যদি আপনি মুরগি ফার্মিং করেন, তাহলে মুরগির সবথেকে বড় হচ্ছে রোগগুলি আপনি চিনতে পারবেন, সেই রোগের আপনি ওষুধ দিতে পারবেন। এখানে একটা জিনিস আমি বলি, আমরা অনেকেই একটা জিনিস আপনার মাথায় থাকে যে আমি কোনো প্রশিক্ষণ নেব না, আমার কাছে তো প্রচুর টাকা রয়েছে, আমি একজন মানে ভেটেরিনারি ডাক্তার, যখনই কোনো মুরগির কিছু হবে আমি ভেটেরিনারি ডাক্তার দেখাবো। তো এই জিনিসটা কিন্তু সবথেকে বড় ভুল। আপনাকে জানতে হবে মুরগির 100%-এর মধ্যে আপনাকে মুরগির জানতে হবে 90% থেকে 95% মুরগির রোগের লক্ষণ, এই সমস্ত কিছু জানতে হবে। ধরুন রাত্রে কোনো একটা মুরগির কোনো সমস্যা হলো, বা রাত্রিতে আপনি মুরগির লক্ষণ
জানতে পারলেন, তো ওই সময় ক্ষেত্রে প্রশিক্ষক আপনাকে যে জিনিস শিখিয়েছে আপনি সেই ওষুধ দিতে পারবেন। এবং তার পরের দিন সকালে যদি বাড়াবাড়ি হয়, আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন আপনি ভেটেরিনারি ডাক্তারকে দেখান। তো আপনি যদি সবসময় ভেটেরিনারি ডাক্তারকে দেখান তাহলে এখানে কিন্তু একটা টাকা পয়সারও ব্যাপার থেকে যায়। এবং অবশ্যই তাই জন্য বলি আপনি প্রশিক্ষণ নিন এবং আপনি মুরগির 90% জেনে রাখুন, 10% ভেটেরিনারি ডাক্তারকে বা ডাক্তারের হাতে ছেড়ে দিন। তারা আপনি ধরুন মুরগি সেই রোগটা আপনি ধরতে পারছেন না, অন্য মুরগির রোগটা সারাতে পারছেন না, আপনি আপনি শিখেছেন, তারপরে আপনি ভেটেরিনারি ডাক্তারকে দেখাবেন বাড়াবাড়ি হয়ে গেলে। তো এটাই হচ্ছে মেন। নেক্সট হচ্ছে দূষিত ও ভেজাল খাদ্য। আপনি জল যে সমস্ত জল রয়েছে, জলের কথাটা বললাম, এবং আপনারা অনেকেই ফল সবজি টবজি দেন, তো অবশ্যই একদম পচা সবজি দেবেন না। যে সমস্ত সবজি দেখবেন টুকটাক পোকা লেগে গিয়েছে, আপনি বাজার করে এনেছেন টুকটাক, সেই সমস্ত সবজি দিতে পারেন। এখনকার বর্তমানে মানুষ তো ভালো সবজি দেবেন, এবং যারা কমার্শিয়াল করবে তারাই একমাত্র ভালো সবজি দিতে পারে। যে আমরা যদি কমার্শিয়াল করেন, ভালো ভালো সবজি কিনে এনে খাওয়াতে পারেন, যারা বাড়িতে 10টা 15টা করবেন, এই সমস্ত দেখবেন পচা, একদম পচা মাল দিতে যাবেন না, বা পচা ভাত পচা এই সমস্ত কিছু দিতে যাবেন না। কারণ আপনি যখন পচা খাবেন আপনার শরীরেও সমস্যার সৃষ্টি হয়, তো তেমনই কিন্তু মুরগির শরীরে সমস্যার সৃষ্টি হয়। তো ফ্রেশ দেবেন, ভালো দেবেন, ভেজাল মাল দেবেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার রোগ বিস্তারের কিছু প্রক্রিয়া রয়েছে, এগুলি আমাদের জানা উচিত। তো অসুস্থ যে মুরগির মল, কফ, সর্দির ক্ষত থেকে আপনার বিভিন্ন ওই একটা দুটো মুরগির ধরুন আপনার রোগ হয়েছে, এবং সেই মুরগির মল, কফ, সর্দি থেকে, বা আপনি আপনার কাছে 10টা মুরগি রয়েছে, আপনি আরও 10টা মুরগি বাজার থেকে কিনে আনলেন, এবং সেই 10টা মুরগির মধ্যে 5টা মুরগির ধরুন মল, কফ, সর্দি হয়ে রয়েছে, আপনি বুঝতে পারলেন না, একসঙ্গে রেখে দেবেন সমস্ত মুরগির, কিন্তু আপনার ওই সর্দি, কাশি, মল, তার যা রোগ সেই ধরে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার হয় না, কিছু কিছু আবার ছোঁয়াচে রোগ রয়েছে মুরগির, যেগুলি কিন্তু আপনার হয়ে থাকে। চলুন জানা যাক। প্রথম হচ্ছে জল, কৃমির ডিম, অসুস্থ মুরগির শরীর থেকে ছড়িয়ে পড়া পালক, আর তারপরে আপনার ময়লা, বিভিন্ন প্রকার জীবাণু, অণুজীবাণু ইত্যাদি দ্বারা দূষিত পানির মাধ্যমে রোগ বিস্তার লাভ করতে পারে। এখানে আমরা বারবার একটা কথা বলি, আপনারা অবশ্যই দেখবেন সেট করে রাখার চেষ্টা করবেন। 100 মুরগি থাকলে 20টা করে সেট করে দিতে পারেন, 20 করে সেট করে 100 করতে পারেন। যদি 50টা মুরগি থেকে 25টা করে করতে পারেন, বা 12টা করে 13টা করে, আপনার যেমন হিসাবে হবে আপনি তেমন করে করবেন। এবং অবশ্যই আপনি এইরকম যদি না করতে পারেন তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন 2-3টে মুরগি ধরুন আপনার দেখতে পাচ্ছেন একটা ছোঁয়াচে কলেরা বা কোনো একটা ছোঁয়াচে রোগ ধরেছে, বা সর্দি, কাশি, যাই রোগ ধরুক না কেন, একটা রোগ ধরেছে 2-3টে মুরগির, সঙ্গে সঙ্গে আপনি লক্ষণ দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি 3টে মুরগিকে ওই সমস্ত মুরগি থেকে আলাদা করে রেখে দেবেন। এটা হচ্ছে কিন্তু সবথেকে বড় পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন, আপনাকে প্রতিদিন কিন্তু আপনার ফার্ম কিন্তু ভিজিট করতে হবে, এবং প্রতিদিন আপনাকে সমস্ত মুরগিকে একবার করে চোখ বুলিয়ে নেওয়ার মতন দেখতে হবে যে কোন মুরগির কোন রোগগুলি হচ্ছে, কোন মুরগির কী সমস্যা হচ্ছে, কোন মুরগিকে আলাদা করে রাখতে হবে, কোন মুরগির ভ্যাকসিন দিতে হবে, সমস্ত কিছু প্রতিদিন আপনাকে মুরগিগুলোকে লক্ষ্য দিতে হবে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এবং যে বিভিন্ন রকম যে মুরগির যে বললাম রোগগুলো হয়ে থাকে, ওই রোগগুলো থেকে দেখা যাচ্ছে একটি মুরগির আপনার একটা রোগ হয়েছে, সেই মুরগির শরীরের সেই মুরগি যে খাবার খাবে, সেই মুরগি যে জল খাবে, সেই মুরগি পায়খানা করবে, এই সমস্তগুলি থেকে কিন্তু আলাদা অন্য যে সুস্থ মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর কিন্তু রোগ ছড়িয়ে পড়বে। তো ওই কারণেই বলছি, যখনই দেখতে পাবেন আপনার কোনো মুরগির অসুস্থ বা 2-3টে মুরগি অসুস্থ হয়ে রয়েছে, যে কোনো ক্ষেত্রে তৎক্ষণাৎ সেই মুরগি যে জায়গা থেকে জল দানা খাচ্ছে, বা সেই জায়গাটা সেরা পরিষ্কার করে দিন, এবং সেই জল আর সেই দানাটা নিয়ে এসে ওদের ওই 3-4 যে কটা মুরগির অসুস্থ হয়েছে সেই মুরগিগুলোর খাওয়ান, আবার নতুন স্টার্টার বা নতুন দানা বা নতুন খাবার আবার যে সুস্থ মুরগিগুলো সেই মুরগিগুলো দিয়ে দিন। তো এইগুলি করাটা আপনাকে চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে দূষিত বাতাসের মাধ্যমে অণুজীবাণু, শ্বাসযন্ত্রের রোগ জীবাণু বিস্তার লাভ করে। তো এখানে আপনাকে যেটা বললাম, কলকারখানা বা ডাক্তারখানার যে সমস্ত জিনিসপত্রগুলি রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলি থেকে আপনার ফার্মকে অনেকটা দূরে রাখতে হবে, বা গৃহস্থদের যে নোংরাগুলি রয়েছে বাড়ির, সেই নোংরাগুলি দেখবেন অনেক জায়গায় পোড়ায় বা অনেক জায়গায় জমিয়ে রাখে, সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোয়। এই সমস্ত, বা যেখানে দেখবেন আপনার আমাদের পশুদের ডেড বডি ফেলা, যেমন গরু, কুকুর মারা গেলে যে সমস্ত জায়গায় ডেড বডি ফেলা হয়, তার পাশে করলে হবে না, বা কোনো শ্মশান রয়েছে তার পাশে কিন্তু আপনার করলে হবে না, কারণ ওখান থেকে যে দূষিত ধোঁয়াটা বা বাতাসটা বেরোবে সেটা কিন্তু মুরগির শ্বাসযন্ত্রে রোগ জীবাণু সৃষ্টি করতে পারে। এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে, তার শরীরের জন্য কিন্তু খুবই খারাপ। নেক্সট হচ্ছে মাটি, অনেক রোগ, অণুজীব, কৃমির ডিম ভেজা মাটির মধ্যে অনেক কাল পর্যন্ত সক্রিয় থাকে। পরিচর্যাকারী দূষিত মাটি মারিয়ে ঘরে ঢুকলে পায়ে ওই জীবাণু মুরগির ঘরে বিস্তার লাভ করতে পারে। এই জিনিসটাকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ধরুন আপনি মাটিতে মুরগি বসছেন, তো মাটিতে আপনি কাঠের গুঁড়ো, তুষ দিয়ে দিন, এবং মাটিটাকে আগে জীবাণুমুক্ত করুন বিভিন্ন রকম ওষুধ দিয়ে, এবং আপনি যদি পারেন সিমেন্ট মতন করে দিতে পারেন, বা আপনি যদি পারেন চালা মতন একটা করে সেই চালার উপর বা নেটের উপরে যদি করেন আরও ভালো হবে। কারণ আপনি ধরুন মাটি থেকে 2 ফুট উঁচুতে করে একটা চালা করলেন বা নেট করলেন, নেটের উপরে মুরগিগুলো রাখলে গুগুলো আপনার মাটিতে চলে যাবে, এবং অবশ্যই যখন মুরগি ওই নেটের উপর রাখবেন, নেটটাকে ওষুধ দিয়ে রোগমুক্ত করিয়ে নেবেন, এবং 1 দিন 2 দিন ছাড়া নেটটাকে ভালো করে পরিষ্কার করবেন, এবং নেটটাকে ওষুধ দিয়ে আপনার যে জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে মুক্ত করার চেষ্টা করবেন। তো এইগুলোকে কিন্তু আপনাকে করতে হবে। এবং বাইরে থেকে যে সমস্ত কাস্টমার বলুন, বা আপনার আত্মীয় বলুন, বন্ধু বলুন, বা কোনো লোক আপনার ফার্ম ভিজিট করতে আসলো, তাকে অবশ্যই তার হাত
তার পা, এই সমস্ত কিছু আপনি তাকে রোগমুক্ত করাবেন। যে সমস্ত ওষুধ পাওয়া যায়, ধরুন সে বুট পরে এলো বা চুটি পরে এলো, সেই বুট দুটোকে ভালো করে আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করতে হবে এবং তার হাত দুটোকেও ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করে তবে ফার্মের মধ্যে আপনাকে কিন্তু ঢোকাতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ সে মাটিতে হেঁটে হেঁটে আসছে বা সে কোথা থেকে ট্রাভেল করে আসছে বা কোনো হসপিটালে কলকারখানা থেকে আসছে, সেখান থেকে কিন্তু রোগ জীবাণু নিয়ে আপনার ফার্মে ঢুকলে কিন্তু আপনার মুরগি অসুস্থ হতে পারে। নেক্সট হচ্ছে সংস্পর্শ। রোগাক্রান্ত মুরগির বা মুরগির পালকের সংস্পর্শ থেকে সংক্রামক রোগের জীবাণু সংক্রমিত হয়। হ্যাচারিতে অসুস্থ মুরগির ডিম, হ্যাচারিতে অসুস্থ মুরগির ডিম থেকেও এই সমস্ত রোগ বিস্তার লাভ করতে পারে। তাহলে রোগাক্রান্ত মুরগির পালকের সংস্পর্শ থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়। সংস্পর্শ বা হ্যাচারিতে যে অসুস্থ যে মুরগি, তাদের ডিম থেকেও কিন্তু এই সমস্ত রোগ বিস্তার লাভ করতে পারে। তারপর হচ্ছে বাহক। অনেক সময় সুস্থ হাঁস মুরগি নিজে অসুস্থ না হয়ে রোগের বাহক হিসাবে কাজ করে। মানুষ বা অন্য কোনো প্রাণী খামারের সরঞ্জাম ও যন্ত্রপাতির রোগের বাহক হিসাবে কাজ করতে পারে। এই জন্য খামারের মুরগির চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা উত্তম। মনে রাখা উচিত, অসুস্থ হাঁস মুরগির চিকিৎসার পর পূর্বের মতন উৎপাদনশীল থাকে না। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার যে খামারের যে সরঞ্জাম যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকে রোগমুক্ত করে রাখতে হবে। আচ্ছা, তো এরপর আমরা চলে আসবো খামারের জৈব নিরাপত্তা নিয়ে। তো খামারের জৈব নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করব। প্রতিপালন পদ্ধতি ও উপযোগিতা অনুসারে হাঁস মুরগির ঘর সেট নির্মাণ করতে হবে। তো আপনাকে হাঁস একশো মুরগির ঘর হিসাব করে বানাতে হবে। যদি আপনি 50 মুরগি পোষেন, 50টা মুরগির মতন আপনাকে ঘর বানাতে হবে। তো আপনাকে হিসাব করেই বানাতে হবে। নেক্সট হচ্ছে বয়স উপযোগিতা অনুসারে নির্ধারিত নিয়মে খাদ্যের ব্যবস্থা থাকতে হবে। আপনার মুরগির বয়স বা মুরগি ধরুন ডিম পাড়ছে, ঠিক আছে, বা মুরগি ধরুন আপনি বিক্রি করবেন আর 2 মাস পর। তো এইরকম যে আপনার যে গোল রয়েছে বা এইরকম আপনার যে নির্ধারণ করে রেখে দিয়েছেন যে আপনি 3 মাস পর মুরগিটাকে বিক্রি করবেন, তাহলে আপনাকে তেমনভাবে খাদ্য দিতে হবে। আপনি মনে করছেন মুরগিটাকে ডিম দেওয়াবেন, তাহলে আপনাকে তেমনভাবে খাদ্য দিতে হবে। তো আপনাকে এবং বয়স অনুযায়ী খাদ্য দিতে হবে। 1 থেকে ধরুন 21 দিন পর্যন্ত একরকম খাদ্য, 21 দিন থেকে 40 দিন পর্যন্ত একরকম খাদ্য, এরকম খাদ্যের কিন্তু হিসাব আছে। তো এরকম হিসাব করে আপনাদেরকে খাদ্যগুলো দিতে হবে। বয়স উপযোগিতা এবং সংখ্যানুপাতে ঘরে থাকা স্থান দিতে হবে। আচ্ছা, এখানে আপনার ধরুন যে সমস্ত বাচ্চা মুরগি রয়েছে সেই বাচ্চা মুরগিগুলোকে একটা আলাদা জায়গায় রাখবেন। এই সমস্ত মুরগিটা ডিম দিচ্ছে বা মাংসের জন্য তাদেরকে আলাদা জায়গায় রাখবেন। এবং অবশ্যই আপনার একটা মুরগি যাতে সঠিকভাবে খাদ্য খেতে পারে, সঠিকভাবে বসতে পারে, সঠিকভাবে হাঁটাচলা করতে পারে, তেমন আপনাকে ঘর করতে হবে। তাতে না একটা মুরগি যাতে না কোনো অসুবিধা হয়, তেমনভাবে কিন্তু আপনি 100 মুরগি করবেন, 100 মুরগির যাতে না এই সমস্ত অসুবিধাগুলি হয়ে থাকে, আপনাকে তেমনভাবে ঘর তৈরি করতে হবে। এবং আপনাকে বয়স অনুযায়ী কিন্তু আপনি মুরগি রাখতে পারেন। অনেকে কী করে, মাংসের জন্য আলাদা মুরগি সেট করে, ডিমের জন্য আলাদা মুরগি সেট করে, বাচ্চাগুলোর জন্য আলাদা মুরগি সেট করে। এবং অবশ্যই একটু মুরগির ঘরটা একটু হাইট বেশি রাখবেন, যাতে গরমের সময় মুরগির হিট স্ট্রোক যাতে না হয়, যাতে না গরমটা বেশি হয়। ওখানে আপনি মুরগির ঘরে পাখা লাগাতে পারেন, বা আপনার যদি অ্যালবেস্টার বা খোলার সেট থাকে তাহলে ওখানে আপনি গরম সময় জল দিতে পারেন। খড় ভিজিয়ে খোলার উপর অ্যালবেস্টারের উপর দিলে আপনার মুরগির ঘর ঠান্ডা থাকবে। এবং অবশ্যই আপনারা যে জল খাওয়াবেন গরমের সময় ঠান্ডা জল খাওয়ানোর চেষ্টা করবেন। এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে বয়স উপযোগিতা ও হাঁস মুরগির সংখ্যা অনুপাতে তাদের খাদ্যের পাত্র, পানির পাত্র, ডিম পাড়ার স্থান দিতে হবে। তো যখন মুরগি দেখবেন বাচ্চা বেলায় আনবেন তখন তাদের খাদ্যের পাত্র ছোটো হবে, পানির পাত্র ছোটো হবে, ঠিক আছে। যখন মুরগি বড় হবে তখন কিন্তু আপনার যে বড় বড় যে খাবারের পাত্র রয়েছে, পানির পাত্র, এইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং ডিম যাতে না ভাঙে, অনেক ডিম দেখবেন ভেঙে ফেলে মুরগি পেড়ে, তো ওর কিন্তু সলিউশন আপনাদেরকে করতে হবে। যে কেন মুরগি ডিম ভাঙছে, আমি যতটুকু জানি ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে এই কাজটা করা হয়। তো মুরগিকে সঠিক পরিমাণে ভিটামিন ক্যাপসুল, মিনারেলস আপনার মুরগিকে দিতে হবে, এবং যাতে মুরগি আপনার ডিম পাড়ে এবং ডিম যাতে না ভাঙে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যখনই ডিম পারবে তখনই আপনি তুলে নেওয়ার চেষ্টা করুন, এবং ডিম পাড়ার স্থান যদি না করতে পারেন, যেখানেই আপনি পুষছেন সেখানেই ডিম পারবে এবং সেখান থেকে তুলে নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আপনারা অনেকেই এমন ফার্ম করে রাখেন যেখানে আপনি সিমেন্ট বাড়ি দিয়ে সমস্ত কিছু টাইট করে দেন এবং ছোটো ছোটো হুলঘুলি রেখে দেন বা ছোটো ছোটো জানলা রেখে দেন। এরকমভাবে করা যাবে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। যাতে আপনার ফার্মের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে তেমন আপনি ফার্ম করুন। এবং শীতের সময় আপনি যে দিকটা দেখবেন বেশি ঠান্ডা হাওয়া আসছে সেই দিকটা বন্ধ করে দিন। এবং 12 মাসই মুরগির ঘরে হাওয়া চলাচল আপনাকে করাতে হবে, এবং সঠিকভাবে করাতে হবে। যখন দেখছেন মুরগির ঠান্ডা লেগে যাওয়ার চান্স হচ্ছে তখন আবার কাগজ বা তিরপল ফেলে দিতে হবে। যখন দেখছেন মুরগির হাওয়া বাতাসের দরকার তখন আপনার খুলে দিতে হবে। তো এরকমভাবে কিন্তু করতে হবে আপনাকে। ঘরে অবশ্যই মুরগির ফার্মের ঘরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ যাতে আলো বাতাস ঢোকে সেই ব্যবস্থা কিন্তু করে আপনাকে ফার্মিং সঠিক জায়গায় ঘরটা তৈরি করতে হবে সঠিকভাবে। নিয়মিত মুরগির বয়স, লিঙ্গ, উপযোগিতা অনুসারে নমুনা ওজন গ্রহণ করতে হবে। আপনাকে মুরগির ওয়েট করতে হবে, মুরগি কত গ্রাম করে হচ্ছে, এবং বয়স এবং লিঙ্গ অনুপাতে মুরগির বয়স অনুযায়ী আপনাকে কিন্তু ওজন আর এই সমস্ত কিছু করতে হবে। বয়স, লিঙ্গ, উপযোগিতা অনুসারে পাখির ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী তার কতটা ওজন অনুযায়ী, তার একটা ধরুন একটা মোরগ অনুযায়ী তার বয়স কতটা, এটা মুরগি অনুযায়ী ধরুন একটা মুরগির 30 দিন বয়স, হ্যাঁ, সেই বয়স অনুযায়ী মুরগির কতটা ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এই সমস্ত কিছু আপনি যেখানে প্রশিক্ষণ নেবেন সেখানে শিখে যাবেন। পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। ঘরে
ঘরে মুরগির দেহে উকুনের উপদ্রব বন্ধ করতে হবে। অনেকে দেখবেন মুরগির দেখবেন গায়ে এরম খোঁড়ায় উকুনগুলো মারার চেষ্টা করে, গা চুলকায় দেখবেন নিজের ঠোঁট দিয়ে। তো গায়ে যাতে না উকুন হয় ওর কারণে উকুন মারার জন্য বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়, সেগুলি মুরগির গায়ে দিতে হবে। এবং অবশ্যই পাখির দেহে উকুনের উপদ্রবটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ওরা রক্ত চুষে রক্ত চুষে খেয়ে নেয়। লিটার প্রথায় মুরগির পালন করলে লিটারের পরিচর্যা আপনাকে করতে হবে। খাদ্য পানি দেওয়ার সময় মুরগির আচরণ কিছুক্ষণ আপনাকে লক্ষ্য করতে হবে। পরিচর্যাকারী স্বাস্থ্যপ্রদ ও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ঘরে প্রবেশ করতে হবে। মুরগির ধকল বা পীড়ন সৃষ্টি হয় এমন ব্যবস্থা বা পরিবেশ কখনো তৈরি করা যাবে না, মুরগির কষ্ট হবে এমন কিন্তু পরিবেশ সৃষ্টি করা যাবে না। খামারের পরস্পর শেডের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শেড নির্মাণ করতে হবে। বছরে অন্তত একবার এবং নতুন পালের মুরগির পরিবর্তনের সময় সমস্ত ঘরের সরঞ্জাম যন্ত্রপাতি ইত্যাদি পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে হবে। অবশ্যই ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখা আবশ্যক। খামারের আঙ্গিনার মধ্যে পোষা বন্য পশু পাখি ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন জাত বয়স উপযোগিতা অনুসারে হাঁস মুরগির সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবস্থা প্রতিপালন করতে হবে। মৃত মুরগির যথাযথ ব্যবস্থায় সৎকার করার ব্যবস্থা করতে হবে। নিয়মিতভাবে প্রতিষেধক টিকা ব্যবহার করা দরকার। টিকা প্রদানের নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে। এবং বাচ্চা ও বাড়ন্ত বাচ্চা সংগ্রহ করার সময় পরিচিত বিশ্বস্ত এবং রোগমুক্ত হ্যাচারি খামার হতে ক্রয় করতে হবে। হ্যাচারি উপজাতসমূহ অপসারণ করার প্রক্রিয়া স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে। মুরগির পায়খানা ও লিটার অপসারণ করার প্রক্রিয়া স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে। খামারের কার্যক্রম ও বাসস্থাপনা অবলোকন পরিদর্শন অনুসরণ পরীক্ষা ও মূল্যায়ন করার পদ্ধতিগুলো যথাযথভাবে পালন করতে হবে। খাদ্যের পুষ্টিমান যথাযথ থাকতে হবে। খাদ্যের উৎস ও প্রস্তুত পদ্ধতি স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন এবং পানির উৎস স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। তো আমরা খামারের জৈব নিরাপত্তা কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং নেক্সট ভিডিওতে আমরা হাঁস মুরগির টিকাদান কর্মসূচি ও টিকাদানের ব্যর্থ হওয়ার কারণ এই দুটি তথ্য নিয়ে আলোচনা করব। এটা হবে আপনার মুরগির রোগ মুক্তির পার্ট 3 ভিডিও হবে। তো পার্ট 2 এর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবং আপনারা যারা মুরগি পালন করতে চান কমার্শিয়ালভাবে বা বাড়িতে পুষতে চান, তো একটা বেসিক নলেজ নিতে চান, আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি মুরগি প্রশিক্ষণে। তো আমরা ভিডিওগুলি দেখুন, একটা বেসিক নলেজ পেয়ে যাবেন। এবং আপনারা যারা গরু এবং ছাগল পালনের একটা বেসিক ধারণা নিতে চান, তো আমরা গরুরও একটা কোর্স বানিয়েছি প্লেলিস্ট মতো, আর ছাগলেরও একটা প্লেলিস্ট বা কোর্স মতন বানিয়েছি। আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন, বা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টগুলি, আপনারা ওখান থেকে প্লেলিস্টগুলি থেকে ভিডিওগুলি ওয়াচ করতে পারেন। দেখা হবে নতুন কোনো একটি লার্নিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এগ্রিটেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।